আমরা সবাই জানি বাংলাদেশে প্রায় 10 থেকে 12 দিন যাবৎ কোটা সংস্কার নিয়ে আন্দোলন হয়েছে। তারা সবাই এক দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছিল কোটা সংস্কার করতে হবে। তাদের আন্দোলনের স্লোগান ছিল কোটা নাকি মেধা মেধা মেধা। তারা খুবই শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যায়। আন্দোলন কারা চালিয়েছিল? এই আন্দোলন চালিয়েছিল দেশের শিক্ষিত তরুণ তরুণীরা। বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই আন্দোলন চালায়, কিন্তু তাতে সরকারের কোনো মাথা ব্যথাই নেই। উল্টো দেশের সরকার বলে এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার এই কথায় বোঝা যায় দেশের কোটা ছাড়া সবাই রাজাকার। এবং এই রাজাকারের কথা শিক্ষার্থীরা শোনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে শিক্ষার্থীরা উচ্চস্বরে বলতে থাকে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। তারা ওই রাতেই সংগ্রামী মিছিল বের করে এবং তারা পরের দিন দেশের প্রাইভেট ইউনিভার্সিটি সহ দেশের সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং গরম হয়ে যায় রাজপথ। তারা সবাই রাস্তায় নেমে বসে পড়ে তাদের দাবি রক্ষার জন্য। মুহূর্তে ছাত্রলীগের ছেলেরা এসে তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অজস্র গুলিবর্ষণ ও লাঠিচার্জ শুরু করে। এতে আহত হয় 500 জন শিক্ষার্থীরও বেশি এবং নিহতর সংখ্যা সঠিক জানা যায়নি। আহত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ছেলেরা হাসপাতালে ঢুকে তাদের মারধর করে এবং এতে দেশের মানুষ ছাত্রলীগের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা সৃষ্টি হতে থাকে। পরিস্থিতি আরও বিঘ্ন হতে শুরু করে। সরকার পুলিশ নামিয়ে দেয় আন্দোলন নিয়ন্ত্রণের জন্য। তখন পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ শুরু করে এবং গুলি চালাতেও তারা বাধ্য হয় এবং এই গুলি চালানোর মধ্যে দিয়ে দেশের কয়েকশো মেধাবী শিক্ষার্থী শহীদ হয়। তবুও শিক্ষার্থীরা পিছিয়ে পড়েননি। তারা আন্দোলন করতেই থাকে। পুলিশ এবং শিক্ষার্থীদের উপর ধাওয়া পাল্টা ধাওয়া চলতেই থাকে এবং কি সড়কে কোনো গাড়ি চলতে পারে নাই। এই আন্দোলনের কারণে দেশে প্রতিদিন 100 কোটি টাকারও বেশি লোকসান গুনতে হয়। আর এই শিক্ষার্থীরা আন্দোলনকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতকারীরা তাদের সাথে যোগদান করে বাংলাদেশি সরকারি টেলিভিশন বিটিভি অফিসের ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা ভাঙচুর এবং তাদের 10 থেকে 12টি গাড়ি আগুনে পুড়িয়ে দেয়। শুধু তাই নয়, টোল প্লাজা সহ ইন্টারনেটে আগুন লাগিয়ে দেয়। গত 7 দিন ধরে ইন্টারনেট ব্যবহার করতে পারেনি এবং পরিশেষে সরকার তাদের দাবি মেনে নেয় এবং কোটা সংস্কার করতে বাধ্য হয় এবং কোটাকে 5% নিয়ে মেধাকে 95% করে দেয় এবং সরকার মনে করে দুর্বৃত্তরা আবার দেশে হামলা করবে। এর জন্য দেশের সেনাবাহিনী, র্যাব, বিজিবি নামিয়ে দেয়, দেশের কারফিউ জারি করে সে নিয়ন্ত্রণে আনার জন্য এবং দেশের ব্যাপক পরিমাণ লোকসান গুনতে হয়। আমি আপনাদের বলছি, কয়েকদিনে কারফিউ জারিতে ব্যবসা খাতে লোকসান হয় 1500 কোটি টাকা, পর্যটক খাতে লোকসান হয় 500 কোটি টাকা এবং একদিন গাড়ি চলাচল না করার কারণে 100 কোটি টাকারও বেশি লোকসান গুনতে হয়। আরও নানা খাতে লোকসান গুনতে হয়েছে এদেশের। আমি একটা কথা এখনো বুঝতেই পারছি না, জনমতের বিরুদ্ধে গেলে সরকারের পতন নিশ্চিত। যেন আমাদের দেশের সরকার জনমতের বিরুদ্ধে যেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এর উদাহরণ 1971 সালের মুক্তিযুদ্ধ, 1952 সালের ভাষা আন্দোলন, 1969 সালে গণ অভ্যুত্থান। এর সরকার হয়তো ভুলে গেছে আমাদের দেশের আজ পর্যন্ত যে কয়টি যুদ্ধ বা আন্দোলন বিজয়ী হয়েছিল তারা সবাই কিন্তু ছিল শিক্ষার্থী। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 1952 সালে ভাষা আন্দোলনের কথা, উঠে আসে সালাম, বরকত, রফিক, জব্বারের কথা। তারা সবাই কিন্তু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমাদের দেশের ছাত্ররা সরকারের কাছে দাবি দিয়ে নেমেছে এবং সেটা কার্যকর হয়নি। এইটা খুঁজে পাওয়া ইতিহাসে খুবই বিরল। Are two main parties in Bangladesh, Bangladesh Nationalist Party BNP and Bangladesh Awami League BAL. আমরা প্রতিনিয়ত আমাদের জীবনের মূল্যবান সময় দিয়ে যেসব মানবতা ফেরিওয়ালদের ভিডিও দেখে থাকি ইউটিউব কিংবা ফেসবুকে, তারা আজকে কোথায়? তারা কেউ কোটা বিরোধী আন্দোলন নিয়ে কথা বলেনি। আমাদের দেশের প্রতিটা কন্ট্রোভার্সিতে তাদের মতামত ও ভিডিও তারা ইউটিউব কিংবা ফেসবুকে আপলোড করে থাকে। তারা আমাদের সিম্পাথিকে কাজে লাগিয়ে তারা ইন্টারনেট থেকে হাজারো টাকা কামিয়ে নিচ্ছে।
আমরা মনে করে থাকি তারা আমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু আসলে তা নয়। তাদের মতো আমাদের তো একদিন এই চাকরির ইন্টারভিউ, আরেকদিন অন্য চাকরির ইন্টারভিউ দেওয়ার মতো তাদের জীবন নয়। তাদের প্রত্যেকজনেরই একটি করে পজিশন আছে। কেউ সিঙ্গার, ব্লগার, লয়ার, অনলাইন টিচার অথবা দেশের খ্যাতিসম্পন্ন ব্যক্তির ছেলে। আর আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করে থাকি তারা আমাদের পক্ষে কথা বলবে।